হ্যালো, আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল ক্লাসে। আজ আমি তোমাদের পড়াবো দ্বিতীয় পত্রের পরিণীতি সুশাসন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়। আর অষ্টম অধ্যায় হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে গেলে আমাদের আগে জানতে হবে বাংলাদেশ নির্বাচন কমিশন সম্পর্কে। আমরা ছোট করে জেনে নিই। দেখো, বাংলাদেশ সংবিধানের 118 অনুচ্ছেদের আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কত অনুচ্ছেদের আওতায়? 118 অনুচ্ছেদের আওতায়। নির্বাচন কমিশনের প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার বলা হয়ে থাকে। নির্বাচন কমিশনারের প্রধানকে কি বলা হয়ে থাকে? প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া দেখো, নির্বাচন কমিশনারের প্রধানকে কি বলা হয়ে থাকে? প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া আমরা 4 জন সদস্য কমিশনার নামে, ওনারা কি নামে পরিচিত? 4 জন সদস্য কমিশনার নামে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ দেন। তোমাদের প্রশ্ন আসতে পারে, প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি নিয়োগ দেন। এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদেরও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দান করে থাকেন। নির্বাচন কমিশন সচিবালয় বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। সচিবালয় কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁয়ে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সচিবালয় ছাড়াও এর অধীনে বিভাগীয় সদর, জেলা সদর ও উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় রয়েছে। বাংলাদেশ সংবিধানের 119 অনুচ্ছেদে কি বলা হয়েছে? দেখো, নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত আছে। অর্থাৎ একজন নির্বাচন কমিশনারের কি কি দায়িত্ব থাকবে সেটা সংবিধানের 119 অনুচ্ছেদে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি সংসদ সদস্য পদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা কি করতে হবে? প্রস্তুত করতে হবে, অর্থাৎ প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনের ফল ঘোষণা ও গেজেট আকারে প্রকাশ এবং আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা। এর মধ্যে সব স্থানীয় সরকার পরিষদ যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অন্তর্ভুক্ত এবং আনুষঙ্গিক কার্যাদি সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবে এবং সংবিধানের আইন দ্বারা পরিচালিত হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কি? এটা কিন্তু কর্তব্য। দেখো, আমরা জানি যে প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই প্রতিষ্ঠিত। অর্থাৎ যুদ্ধের পর যখন বাংলাদেশ সৃষ্টি হয় তখন কিন্তু এটা কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবেই প্রতিষ্ঠিত পায়। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন কি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সংবিধান অনুসারে সব ক্ষমতার উৎস কে? সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। বাংলাদেশের সংবিধান অনুসারে সব ক্ষমতার উৎস কে? জনগণ। ফলে জনগণের প্রতিনিধির মাধ্যমেই রাষ্ট্র পরিচালনা হয়ে থাকে। আর এটাই কিন্তু স্বাভাবিক, এটাই আমাদের সবার কি কাম্য। এই জন্য নির্বাচন হলো সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মাধ্যম। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা, জনমত প্রকাশ এবং অনির্বাচিত ব্যক্তি বা গোষ্ঠীর রাজনীতিতে প্রভাব বিস্তারের পথ কী করে? রুদ্ধ হয়। নির্বাচনের ফলে জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং জনগণের চাহিদা অনুযায়ী শাসন কাজ পরিচালিত হয়। বাংলাদেশে গণতান্ত্রিক জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত রাষ্ট্র হিসেবে নির্বাচনকে সর্বদা ক্ষমতা বদলের মাধ্যম হিসাবে ধরা হয়। এ পর্যন্ত বাংলাদেশে 10টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়টি? 10টি। তার মধ্যে দেখো 1979, 1986, 1988, এরপরে সামরিক সরকারের আমলে 1991, 96, 2001, 2018, তারপরে 1973, 1996, 2014, 18 সালের নির্বাচনগুলো কি নির্দলীয় সরকারের অধীনে। এই অধ্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আজকে জানব। তার মধ্যে অনেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু জানি। দেখো, সেই বৈশিষ্ট্যগুলো কি? গণতান্ত্রিক। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গণতান্ত্রিক, অর্থাৎ সংবিধানের 2য় ভাগে 11 অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা হয়েছে। যে রাষ্ট্র যে পরিচালিত হবে সেটার মূলনীতিটা কি হবে?
প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র এবং প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। সর্বজনীন ভোটাধিকার, 18 বছর বয়সের সব নাগরিক ভোটদানের মাধ্যমে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় ভোটদানের অধিকারী হবে। 3 হবে অভিন্ন ভোটার তালিকা। সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক আঞ্চলিক নির্বাচন এলাকার জন্য একটি অভিন্ন ভোটার তালিকা থাকবে এবং ধর্ম, জাতি, বর্ণ, নারী, পুরুষভেদের ভিত্তিতে ভোটারদের বিন্যস্ত করে কোনো বিশেষ ভোটার তালিকা প্রণয়ন করা যাবে না। এরপরে দেখো স্বাধীন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে। কেমন থাকবে? স্বাধীন থাকবে এবং সংবিধান ও আইনের অধীনে থাকবে। প্রত্যক্ষ নির্বাচনটা কি? জাতীয় সংসদে একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী 300 সদস্য নির্বাচিত হবেন। পরোক্ষ নির্বাচনটা জাতীয় সংসদ মহিলাদের সঠিক প্রতিনিধিত্ব রক্ষার্থে 50টি আসন কেবল মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে এবং তারা আইন অনুযায়ী পূর্বোক্ত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে নির্বাচিত হবেন। এরপরে আসো 7 নাম্বারটা আমরা একটু জানি যে 7 নাম্বারটা কি। 1 মিনিট, আমি একটু ওয়েট করছি প্লিজ। ওকে, আসো পরোক্ষ নির্বাচনটা কি। পরোক্ষ হচ্ছে জাতীয় সংসদ মহিলাদের সঠিক প্রতিনিধিত্ব রক্ষাতে কয়টি আসন থাকবে? 50টি আসন কেবল মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে এবং তারা আইন অনুযায়ী কি করবে? অন্যান্য সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে নির্বাচিত হবেন। 7 হচ্ছে একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা। কিভাবে এটা করবে? এলাকায় প্রধানত তোমরা জানো সমগ্র বাংলাদেশকে একক প্রতিনিধি নির্বাচনী এলাকায় পরিণত করা হয় এবং প্রতিটি নির্বাচনী এলাকায় থেকে এলাকার প্রতিনিধি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। নিয়মিত নির্বাচন অনুষ্ঠানটা আমরা একটু দেখি। রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ সদস্যদের 5 বছর মেয়াদে ক্ষমতার আসীন থাকেন এবং মেয়াদান্তে নির্ধারিত সময়ে পুনরায় নির্বাচন কী হবে? অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কোনো কারণে যদি আসন শূন্য হয় তবে নির্ধারিত সময়ে উপনির্বাচনের মাধ্যমে তা কী করতে হবে? পূরণ করতে হবে। উপনির্বাচনটা কি? তোমরা প্রশ্ন করতে পারো উপনির্বাচনটা কি। কোনো আসন যদি কোনো কারণে শূন্য হয়, অর্থাৎ কেউ মারা যায় বা কেউ অসুস্থ থাকে, কেউ সেই পদটা থেকে সরে আসতে চায়, তখন ওখানে কি দিতে হবে? তোমাকে একটা নির্বাচন করতে হবে। এটাকে কি বলা হয়? উপনির্বাচন বলা হয়। এরপরে আমরা আসি, দেখো সরল ভোট পদ্ধতি। বাংলাদেশের ভোট পদ্ধতি অত্যন্ত সহজ ও সরল প্রকৃতির। প্রার্থীর নাম প্রতীক সংবলিত ব্যালটপত্রে ভোটারগণ সরকার কর্তৃক নির্বাচিত সিল ব্যবহার করেন। এতে ভোট গণনার কাজ সহজ হয়। গোপন ভোট পদ্ধতি। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনী কাজ সমাপ্ত হয়। এ পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্র পছন্দকৃত ব্যক্তির নামের পাশে নির্ধারিত চিহ্ন এঁকে বা সিল দিয়ে ভোট প্রদান করে। এরপরে আমরা জানবো, দেখো বাংলাদেশে নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনটা কি এবং এর পরিচিতিটা কি আমরা একটু জানি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে 118-র আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 118 এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশনের প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার বলা হয়। কি বলা হয়? নির্বাচন কমিশনারের প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার বলা হয়। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার সহ সকল কমিশনারকে নিয়োগ দান করবেন। একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার তার সভাপতি হিসাবে কি করবেন? কাজ করবেন। সংবিধানের বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের পদের মেয়াদ 5 বছর। নির্বাচন কমিশনারের পদের মেয়াদ কত বছর? 5 বছর। নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন এমন কোনো ব্যক্তি অবসরের পর প্রজাতন্ত্রের কাজে নিয়োগ লাভের যোগ্য হবেন না। এরপরে আমরা জানি নির্বাচন কমিশনারের দায়িত্বটা কি। দেখো নির্বাচন কমিশনারের দায়িত্বটা হলো
এই দায়িত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে সংবিধানের 119 অনুচ্ছেদে। কত অনুচ্ছেদে? 119 অনুচ্ছেদে। এই নির্বাচন কমিশনের দায়িত্ব কী হবে দেখো। নির্বাচন কমিশনারের দায়িত্ব হলো নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন করা। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবে এবং কেবল এই সংবিধান আইনের অধীন হবে। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কী হবে? কর্তব্য। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কিছু কাজ করবে। সেই কাজগুলো কি দেখো। কাজগুলো হচ্ছে দেখো, ক, রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান করবেন কে? রাষ্ট্রপতি। খ হচ্ছে সংসদ সদস্যদের নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করবেন। গ, সংসদে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করবেন। ঘ, রাষ্ট্রপতি পদের এবং সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করবেন। এই কাজগুলো করবেন। আর এছাড়াও দেখো কিছু আইনের দ্বারা কাজ নির্ধারিত হবে। নির্বাচন কমিশন সেইরূপ দায়িত্বই কী করবেন? পালন করবেন। এরপরে আমরা জানি দেখো, আমরা জানলাম এবার নাগরিকদের ভোটার হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা সম্পর্কে আমরা একটু জানি যে নাগরিকদের ভোটার হওয়ার যোগ্যতাগুলো কী রকম হবে, বা মানে কীরকম হবে, কীরকম হলে নাগরিকরা ভোটার হতে পারবে সেই সম্পর্কে আমরা একটু জানি। দেখো, ক, তাকে কি করতে হবে? বাংলাদেশের নাগরিক হতে হবে। কি করতে হবে? বাংলাদেশের নাগরিক হতে হবে। তার বয়স কমপক্ষে কত হতে হবে? 18 বছর হতে হবে। তারপরে কোনো আদালত কর্তৃক তার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলে ঘোষণা বহাল না থাকলে নির্বাচনী এলাকার কি করতে হবে? নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ওই নির্বাচনী এলাকায় অধিবাসী বিবেচিত হতে হবে। তারপরে লাস্ট দেখো, 1972 সালে বাংলাদেশের যোগ সাজসকারী আদেশের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত না হলে এই কাজগুলো করলে কি করতে হবে? সে কি করতে পারবে? একজন নাগরিক ভোটার হওয়ার যোগ্যতা পাবে। অর্থাৎ তোমার যখন 18 বছর পূর্ণ হবে, তুমি এই শর্তগুলো যদি পূরণ করতে পারো তাহলে তুমি কি হবা? তাহলে তুমি একজন সফল নাগরিক হতে পারবে এই শর্তগুলো পূরণ করলে। তো আমরা আজকে আরও জানবো জাতীয় সংসদ নির্বাচন 1973-এর সম্পর্কে একটু ছোট করে জানি। দেখো, 1972 সালে সংবিধান প্রণীত হলে এই সংবিধান কি করা হয়? এই সংবিধানের আলোকে সরকার গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দেয়। তারপরে কি? 1973 সালের 7ই মার্চ, খেয়াল করো, 1973 সালের 7ই মার্চ জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়নের পর জনগণের ম্যান্ডেট লাভ করার জন্য খুব অল্প সময়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করেন। জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 11টিতে আওয়ামী লীগ, খেয়াল করো, 300টি আসনের মধ্যে 11টি আওয়ামী লীগ দলীয় প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থাৎ 1973 সালে কে নির্বাচিত হন? আওয়ামী লীগ। আওয়ামী লীগ দলীয় প্রার্থীর মৃত্যুর জন্য একটি আসনের নির্বাচন কি করা হয়? স্থগিত ঘোষণা করা হয়। এর ফলে 1973 সালে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 300টি সাধারণ আসনের মধ্যে 288টি আসন আওয়ামী লীগ এবং 14টি রাজনৈতিক দল থেকে সর্বমোট দেখো 1090 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো আমরা একটু পরিসংখ্যানটা জানি। বাংলাদেশ আওয়ামী লীগ 300টির মধ্যে 293টি, তারপরে জাতীয় সমাজতান্ত্রিক প্রাপ্ত আসন ছিল 293টি, সংরক্ষিত ছিল 15টি, আর সংরক্ষিত মহিলা আসন ছিল 15টি এবং শতাংশ দিক দিয়ে 73% ছিল। আমরা ছোট করেই জানি শুধু একটি দল সম্পর্কেই, কারণ এই দলই জয়লাভ করে তখন। আর এই নির্বাচনে আওয়ামী লীগ সবকটি আসনে প্রার্থী মনোনীত করে এবং কতটি আসন সংখ্যা পায়? আমি এর আগে বললাম 293টি। স্বতন্ত্র প্রার্থীগণ 5টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল 1টি আসন এবং বাংলাদেশ জাতীয় লীগ 1টি আসনে বিজয়ী হয়।
এছাড়া দেখো বিরোধী দলীয় প্রায় সব প্রধান নেতাই নির্বাচনে পরাজিত হন, একমাত্র প্রবীণ নেতা আতাউর রহমান খান। আমি আবারও বলছি, দেখো এই এই বাংলাদেশের ইতিহাসে এই একটা নির্বাচন যেখানে বিরোধী দলীয় প্রায় সব প্রধান নেতাই নির্বাচনে পরাজিত হন, একমাত্র প্রবীণ নেতা আতাউর রহমান খান বাংলাদেশের জাতীয় লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। আওয়ামী লীগ এরপর সংরক্ষিত 15টি মহিলা আসনেও জয়লাভ করে। দেখো এরপরে আমরা সেই জাতীয় সংসদ নির্বাচন 1973-এর যে তাৎপর্যটা কী ছিল সেই তাৎপর্যে একটু আমরা আসি। 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে ছিল যুদ্ধ পরবর্তী বাংলাদেশ সরকারের গঠন এবং দেশ পুনর্গঠনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ সংসদীয় সরকার ব্যবস্থা এবং আওয়ামী লীগের প্রতি তাদের মতামত দেয়। নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসনে জয়লাভ করে। নির্বাচনের বিজয়ী দল আওয়ামী লীগ সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্র গঠন ও উন্নয়নের পথে এগিয়ে নিতে নেতৃত্ব গ্রহণ করে। এই সংসদের প্রথম অধিবেশন বসেছিল কবে? 7ই এপ্রিল তেজগাঁয়ে অবস্থিত তৎকালীন জাতীয় সংসদ ভবনে। আর নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত 15টি আসনে আওয়ামী লীগ লাভ করে। মোট ভোট সংগৃহীত হয়েছিল 54.9%। তো আমরা ছোট করে একটু পরিসংখ্যানটা আবারও বলে দিই। এই নির্বাচনের তারিখ ছিল 7ই মার্চ 1973। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ছিল 300টি। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল 15টি। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ছিল 14টি, অর্থাৎ স্বতন্ত্র সহ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল 1090টি। সর্বমোট প্রদত্ত ভোট ছিল 1,93,29,683 এবং প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 54.9%। আমরা জাতীয় সংসদ নির্বাচন 1986 সম্পর্কে আবার একটু ছোট করে জানি। দেখো জাতীয় সংসদ নির্বাচন প্রথম ঘোষিত হয় 27 মে 1984। আর বিরোধী দলের দাবির মুখে সরকার এই নির্বাচন তারিখ পিছিয়ে 8ই ডিসেম্বর ধার্য করে। পরবর্তীতে 6ই এপ্রিল ও 26শে এপ্রিল নির্বাচনের দিন ধার্য হয়। আর চাপের মুখে এটা তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে 1986 সালের 7ই মে। তো 7ই মে সাধারণ নির্বাচনে বিরোধী দলীয় জোট সমূহের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট জামাতে ইসলামী, মুসলিম লীগ সহ 28টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। কতটি? 28টি। এরপরে দেখো এই নির্বাচনে মোট 300 আসনে সর্বমোট 2154 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারপরে নির্বাচনের দাঙ্গা হাঙ্গামার কারণে যে কয়েকটি নির্বাচন এলাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয় সেগুলোতে নির্বাচন সম্পন্ন হয় 18-19 মে। পরবর্তীতে দেখো ভোট ডাকাতির অভিযোগ উত্থাপিত হয় এই নির্বাচনের এবং প্রহসনমূলক বলে আখ্যা করে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে প্রহসনমূলক ও ভোট ডাকাতি নির্বাচন বলে ব্যাখ্যা দেন। এরপরে দেখো 6 সাধারণ নির্বাচনের পর জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরবর্তী জাতীয় সংসদে 300টি সংরক্ষিত আসন লাভ করে। তো আমরা এটার একটু পরিসংখ্যানটা ছোট করেই দেখি। নির্বাচনের তারিখ হয় 7ই মে 1986। তারপরে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ছিল 300টি। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল 30টি। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল স্বতন্ত্র সহ ছিল 28টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল 1527টি। সর্বমোট প্রদত্ত ভোট ছিল 2,89,03,859 জন এবং প্রাপ্ত ভোটের শতকরা হার ছিল 61.1%। আমরা আজকে এই পর্যন্তই রাখবো। আমরা ছোট করে আবারও একটু আজকে কি পড়লাম সেটা সম্পর্কে একটু বলি। আজকে আমরা জেনেছি বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পর্কে, তারপরে বাংলাদেশ নির্বাচন কমিশনারের যে বৈশিষ্ট্যগুলো, গণতান্ত্রিক সর্বজনীন ভোট অধিকার, অভিন্ন ভোটার তালিকা, স্বাধীন নির্বাচন কমিশন, প্রত্যক্ষ নির্বাচন, নিয়মিত নির্বাচন অনুষ্ঠান, একক প্রতিনিধিত্ব, সরল ভোট পদ্ধতি, গোপন ভোট পদ্ধতি, এগুলো সম্পর্কে জানলাম। বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ নির্বাচন কমিশনারের পরিচিতি সম্পর্কে জানলাম, এর দায়িত্ব কী সেটা সম্পর্কে জানলাম। রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান কিভাবে হবে, যে দায়িত্বগুলো সেই দায়িত্বগুলো সম্পর্কে ব্যাখ্যা করলাম। তারপরে আমরা জানলাম জাতীয় সংসদ নির্বাচন 1973,
কবে সংগঠিত হয়, কিভাবে সংগঠিত হয়, কেন ইতিহাস সেটা এখনও গুরুত্বপূর্ণ, জাতীয় সংসদ নির্বাচন 1979, তারপরে জাতীয় সংসদ নির্বাচন 1986। আমরা আজকে এই পর্যন্তই রাখবো। পরবর্তী ক্লাসে আশা রাখি তোমাদের ইম্পর্টেন্টগুলোই শুধু পড়ানো হবে, কারণ এই চ্যাপ্টার থেকে হয়তো একটা প্রশ্ন কখনো কখনো থাকে, তারপরেও আমাদের জানতে হবে, সেজন্য একটু হলেও ভালোভাবে পড়তে হবে। তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।